বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি প্রাচীন ভারতের বৈদিক সমাজ ব্যবস্থায় বর্ণপ্রথা সম্পর্কে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। আমরা কি জানি? আমরা জানি যে আর্যরা আজ থেকে প্রায় 3500 বছর আগে ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে বসতি বিস্তার ঘটায়। ভারতের আগমনকালে আর্য সমাজে বর্ণ বা জাতিভেদ প্রথার অস্তিত্ব ছিল কি না তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ বলছে যে প্রাক বৈদিক যুগে আর্য সমাজে বর্ণপ্রথার অস্তিত্ব ছিল। অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায়ের মতে ভারতে বর্ণবৈষম্যের সূচনা ঋগ্বৈদিক যুগের পূর্বে আর্য ইতিহাসের ইন্দো ইরানীয় পর্বে হয়েছিল। আবার কেউ কেউ বলেন যে আর্যদের ভারতে আগমনকালে বৈদিক সমাজ ব্যবস্থায় কোনো ধরনের বর্ণপ্রথার অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে ভারতের অভ্যন্তরভাগে সপ্তসিন্ধু অঞ্চলে তাদের বসতির বিস্তার ঘটলে গৌড়বর্ণ আর্যরা ভারতের কৃষ্ণকায় অনার্যদের থেকে নিজেদের পৃথক রাখার প্রয়োজনীয়তা অনুভব করে। এই প্রয়োজন থেকেই আর্য বা বৈদিক সমাজে বিভিন্ন পেশা বা বৃত্তির উপর নির্ভর করে বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের সৃষ্টি হয়। এই বিভিন্ন সম্প্রদায় থেকেই বৈদিক সমাজে বর্ণ বা জাতিভেদ প্রথার উদ্ভব হয়। ভারতে বৈদিক যুগের সমাজ ব্যবস্থায় বর্ণভেদ প্রথার অস্তিত্ব থাকলেও সে যুগে জাতিভেদ প্রথার অস্তিত্ব ছিল কি না তা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক আছে। ভারতে এই বর্ণপ্রথার উদ্ভব কিভাবে হয়েছিল? আর্য সমাজে বর্ণপ্রথার উদ্ভবের পেছনে কিছু কারণ ছিল। এক, আর্য জাতির মৌলিকত্ব বজায় রাখা। গৌড়বর্ণ ও দীর্ঘকায় আর্যরা কৃষ্ণবর্ণ ও খর্বকায় অনার্যদের হীন বা নিকৃষ্ট বলে মনে করত। এই নিকৃষ্ট অনার্যদের থেকে নিজেদের পৃথক অস্তিত্ব ও মৌলিকত্ব বজায় রাখার প্রয়োজনেই বর্ণপ্রথার সূচনা হয়েছিল। ঐতিহাসিক র্যাপসন বলেছেন যে আর্য সমাজে বর্ণ শব্দটি গায়ের রং অর্থে ব্যবহৃত হয়েছে। আর্যদের গৌড়বর্ণ ও অনার্যদের কৃষ্ণবর্ণের পার্থক্য বজায় রাখতে আর্যরা তাদের সমাজে বর্ণভেদ প্রথা চালু করে। ঐতিহাসিক সেনাট মনে করেন যে বৈদিক যুগের গোষ্ঠী স্বাতন্ত্র্য থেকে আর্য সমাজের বর্ণভেদ প্রথার প্রচলন ঘটেছে। আবার কেউ কেউ মনে করেন যে শ্রমবিভাজনের প্রয়োজনীয়তা থেকেই এই বর্ণভেদ প্রথা এসছে। অনার্যদের বিরুদ্ধে ধারাবাহিক সংঘর্ষের মাধ্যমে আর্যরা ভারতের অভ্যন্তরে বসতি বিস্তার ঘটাতে সক্ষম হয়েছিল। সারাদিন সংঘর্ষ বা যুদ্ধে ব্যস্ত থাকার ফলে কোনো একক আর্য পুরুষের পক্ষে কৃষি, শিল্প, বাণিজ্য প্রভৃতি বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত থাকা সম্ভব ছিল না। ফলে সমাজে বংশানুক্রমিক শ্রমবিভাজন ও বিভিন্ন পেশার সূত্রপাত ঘটেছিল। এইবার চতুর্বর্ণ প্রথা। বৈদিক সমাজ ব্যবস্থায় পেশাগত ভিত্তিতে বিভিন্ন যে পেশার সূত্রপাত হয়েছিল, সেই বিভিন্ন পেশাগত ভিত্তিতে 4টি পৃথক বর্ণের সূচনা হয়। সেই বর্ণগুলি হলো: প্রথম ব্রাহ্মণ, দ্বিতীয় ক্ষত্রিয়, তৃতীয় বৈশ্য এবং চতুর্থ শূদ্র। আর্যদের ধর্মগ্রন্থে ঋগ্বেদের দ্বারা এই বর্ণপ্রথা স্বীকৃত হয়। ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষোক্তের একটি শ্লোকে বলা হয়েছে যে আদি পুরুষ ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাহুদয় থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য এবং চরণ যুগল থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। এইভাবে আর্য সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি পৃথক বর্ণের সৃষ্টির কথা জানা যায়। আর্যরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য
বর্ণে বিভক্ত হয় এবং অনার্যরা শূদ্র বলে পরিচিত হয়। উৎপত্তি অনুসারে ব্রাহ্মণদের স্থান সবার উপরে ছিল এবং শূদ্রদের স্থান সবার নিচে ছিল। অবশ্য চতুর্বর্ণ কাঠামোর বাইরেও বহু অস্পৃশ্য মানুষ বসবাস করত। তারা মুচির পেশা, মেথরের পেশা এবং অন্যান্য নিম্ন পেশায় নিযুক্ত ছিল। এরা সমাজের পঞ্চম শ্রেণী বলেও পরিচিত হতো। এইবার যে বর্ণ পেশাগত ভিত্তিতে বর্ণ ভাগ করা হয়েছিল, তাদের মধ্যে কি কি পেশা ছিল, পেশার ক্ষেত্রেও তাদের মধ্যে পার্থক্য ছিল। এবার চতুর্বর্ণের পেশা, তাদের পেশা কি ছিল? আর্যদের চতুর্বর্ণ ব্যবস্থায় প্রতিটি বর্ণের জন্য পৃথক পৃথক পেশা ছিল। এক, ব্রাহ্মণ। বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের কাজ ছিল কি? যাগযজ্ঞ, পূজা অর্চনা ও অধ্যয়ন অধ্যাপনা করা। 2, ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ ছিল কি? দেশ শাসন ও দেশ রক্ষা করা। 3, বৈশ্য। বৈশ্যদের কাজ ছিল কি? ব্যবসা বাণিজ্য, কৃষি ও পশুপালন করা। 4, শূদ্র। শূদ্রদের কাজ ছিল উপরোক্ত 3 শ্রেণীর সেবা করা। ভৃত্য, কায়িক, শ্রমজীবী ও কৃষকরা ছিল শূদ্র বর্ণের অন্তর্ভুক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যরা উপবীত ধারণ করতেন এবং এই সংস্কারকে তাদের দ্বিতীয় জন্ম বলে মনে করা হতো। এজন্য তারা দ্বিজ নামে পরিচিত ছিল। এবার ভারতে জাতিভেদ প্রথার উদ্ভব সম্পর্কে বিভিন্ন বিতর্ক আছে। প্রাচীন ভারতে কৃষ্ণাঙ্গ অনার্যদের থেকে নিজেদের প্রভেদ বজায় রাখার জন্য বৈদিক সমাজ ব্যবস্থায় চতুর্বর্ণ প্রথার সূচনা হয়েছিল। পরবর্তীকালে বৈদিক সমাজে আরও বিভিন্ন ধরনের পেশার সৃষ্টি হয়েছিল এবং নতুন পেশাগুলোতে বহু মানুষ যুক্ত হয়। এছাড়াও কালের নিয়মে আগের চতুর্বর্ণ প্রথায় নানা সংমিশ্রণ দেখা দেয়। এই বিভিন্ন নতুন মিশ্র বর্ণের সৃষ্টি হয়। এই বর্ণপ্রথা থেকেই মনে করা হয় জাতিপ্রথার উদ্ভব ঘটেছিল। এই জাতিপ্রথার উদ্ভবের সূচনা হয়েছিল বিভিন্ন কারণ আছে। ঋগ বৈদিক যুগে একরকম কারণে জাতি ব্যবস্থার সূচনা হয়েছিল এবং পরবর্তীকালেও অন্য রকম কারণে। তা ঋগ বৈদিক যুগে জাতি ব্যবস্থার সূচনা কিভাবে হয়েছিল? কোনো ঐতিহাসিক মনে করেন যে ঋগ বৈদিক যুগের শুরু থেকেই আর্য সমাজে জাতিভেদ প্রথার অস্তিত্ব ছিল। তাদের মতে ঋগ্বেদের পুরুষূক্তে বংশানুক্রমিকভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি জাতির উৎপত্তির কথা বলা হয়েছে। তাদের মতে কর্ম এবং পেশার ভিত্তিতে নয়, আর্য সমাজের জন্মসূত্রেই বর্ণ বা জাতির অবস্থান সুনির্দিষ্ট হয়। কেননা কোনো একজন বৈশ্যের উত্তর পুরুষ অন্য পেশা গ্রহণ করলেও জন্মগতভাবে সে বৈশ্য বলেই বিবেচিত হয়। এই বিচারে ঋগ্বৈদিক যুগের 4টি বর্ণ প্রকৃতপক্ষে জন্মসূত্রে 4টি জাতি হয়ে ওঠে। এই 4টি জাতি থেকেই পরবর্তীকালে আরও বহু জাতির সৃষ্টি হয়। আবার কেউ কেউ জাতি ব্যবস্থার সূচনা পরবর্তী বৈদিক যুগে বলেছেন। কোনো ঐতিহাসিক বা ইতিহাসবিদ পুরুষূক্তের সৃষ্টিতত্ত্বকে অলীক কল্পনা আখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে বৈদিক সমাজে জাতিভেদ প্রথার প্রচলন ঘটেছিল আরও পরে। তাদের মতে ঋগ্বৈদিক যুগে বিভিন্ন বর্ণের মধ্যে সামাজিক সম্পর্ক ছিল। তাদের মধ্যে মেলামেশায় বা বৈবাহিক সম্পর্ক স্থাপনে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তাছাড়া যে পেশার ভিত্তিতে আর্যদের বর্ণ নির্ধারিত হয়েছিল সেই পেশাও বংশানুক্রমিক ছিল না। তাই ডাক্তার এ.এল. বাসাম মনে করেন যে ঋগ্বৈদিক যুগের সমাজে শ্রেণী বৈষম্য থাকলেও জাতি বৈষম্য ছিল না। প্রকৃতপক্ষে আধুনিককালের নেশন বলতে যে জাতিগত ধারণাকে বোঝানো হয় তার অস্তিত্ব ঋগ্বৈদিক যুগে খুঁজে পাওয়া কঠিন।
কিন্তু তা সত্ত্বেও একথা বলাই যায় যে বর্ণ ও জাতিপ্রথার মধ্যে নিবিড় যোগসূত্র বর্তমান এবং জাতিভেদ প্রথার উদ্ভবে বর্ণপ্রথার যথেষ্ট অবদান ছিল। পরবর্তী বৈদিক যুগে পূর্ব ভারতে আর্য বসতির প্রসার ঘটতে থাকলে সমাজে নানা জটিলতা দেখা দেয়। তখনই অর্থাৎ যজুর্বেদের যুগে সমাজে জাতিভেদ প্রথা সুস্পষ্ট হয়ে ওঠে বলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন। জাতিভেদ প্রথার উদ্ভবে কোন কোন উপাদান কাজ করেছিল? মনে করা হয় প্রাচীন ভারতে কোন কোন উপাদানগুলো এই জাতিভেদ প্রথার উদ্ভবে কাজ করেছিল সেই সম্বন্ধে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। যেমন ভারতে জাতিভেদ প্রথার উদ্ভব সম্পর্কে ঐতিহাসিকগণ মনে করেন কোনো ঐতিহাসিকগণ যে ঋগ্বৈদিক সমাজে পেশাগত ভিত্তিতে যে বর্ণপ্রথার উদ্ভব ঘটেছিল পরবর্তীকালে তা থেকেই জাতিভেদ প্রথার উদ্ভব ঘটে। যেমন ঐতিহাসিক ডক্টর ডি কোশাম্বী মনে করেন যে ঋগ্বৈদিক যুগের পরবর্তীকালে আর্য সমাজের বিভিন্ন উপজাতিগুলো ভেঙে পড়তে থাকে এবং তখনই জাতিভেদ প্রথার আত্মপ্রকাশ ঘটে। ডক্টর নিহার রঞ্জন রায় লিখেছেন যে আর্যদের এই চতুর্বর্ণ প্রথা অলীক উপন্যাস, এ সম্বন্ধে সন্দেহ নেই, কারণ ভারতবর্ষে এই চতুর্বর্ণের বাহিরে অসংখ্য বর্ণ, জন ও কৌম ছিল। প্রত্যেক বর্ণ, জন ও কৌমের ভিতরে আবার ছিল অসংখ্য স্তর উপস্তর। এইসব স্তর উপস্তর থেকেই ভারতে জাতিপ্রথার উদ্ভব ঘটে। আবার এই প্রসঙ্গে রিজেলের অভিমত ছিল। হারবার্ট রিজলে ভারতে জাতিভেদ প্রথার উদ্ভবে কয়েকটি সহযোগী উপাদানের উল্লেখ করেছেন, যার কোনো না কোনো উপাদান জাতি গঠনে সাহায্য করেছিল। উপাদানগুলি হলো: 1. নির্দিষ্ট পেশার ভিত্তিতে কোনো উপজাতি বা তার অংশবিশেষের জাতি হিসাবে আত্মপ্রকাশ। 2. বংশানুক্রমিক পেশার পরিবর্তন করে জাতির পরিবর্তন। 3. ধর্মের ভিত্তিতে জাতি নির্ধারণ। 4. ভাষার ভিত্তিতে জাতির নির্ধারণ প্রভৃতি। এইভাবে জাতিভেদ প্রথায় বিভিন্ন রকম বিবর্তন আমরা দেখতে পাই এবং এক এক জাতি এক একভাবে তারা গড়ে উঠেছিল। এই নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। যাই হোক, বিভিন্ন কারণে এই সময় চতুর্বর্ণ প্রথা গড়ে উঠেছিল বলে মনে করা হয়। আমরা পরবর্তী বৈদিক যুগে তার এই জাতিভেদ ব্যবস্থায় বিবর্তন লক্ষ্য করতে পারি। সেখানেও সেই সময় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি জাতির অস্তিত্বের কথা বলা হয়েছে। চারটি জাতি ছাড়া আর্য সমাজের বাইরে ব্রাত্য ও নিষাদ নামে দুটি অস্পৃশ্য জাতির কথা বলা হয়েছে। অথর্ববেদ, শতপথ, ব্রাহ্মণ প্রভৃতিতে এদের উল্লেখ পাওয়া যায়। তাছাড়া এই দুটি জাতির স্থান বলা হয়েছে পরবর্তী বৈদিক যুগ এবং তার পরবর্তীকালে এই দুটি জাতির স্থান শূদ্রদের চেয়েও নিচে নেমে যায়। তখন তারা চণ্ডাল নামে অভিহিত হয়। এইভাবে আমরা পরবর্তীকালে মধ্যযুগে আমরা 7টি জাতির কথা জানতে পারি, যা সপ্ত জাতি নামে পরিচিত ছিল। দার্শনিক, কৃষক, পশুপালক, শিকারী, কারিগর ও শিল্পী, সৈনিক, গুপ্তচর বা পরিদর্শক, মন্ত্রণাদাতা ইত্যাদি 7টি জাতির কথা বলা যায়। মৌর্য পরবর্তী যুগে ব্রাহ্মণরাই ছিল শ্রেষ্ঠ। তারপরে আমরা ক্ষত্রিয় বা যবন, শক, হুণ প্রভৃতি জাতির মানে ব্রাহ্মণরা শ্রেষ্ঠত্ব ছিল এবং শূদ্রদের তারা অবশ্যই নিচে ছিল। বৈদেশিক জাতির আক্রমণে ভারতে তখন
অনার্য জাতিগুলোর মধ্যে বিভিন্ন রকম অনার্য জাতিগুলোর মধ্যে মিশে যায় যবন বা ব্যাক্ট্রিয় গ্রিক, শক, হুন, কুষাণ এদের অনার্যই থাকে, কারণ ব্রাহ্মণ্য হিন্দু ধর্মে এরা ক্ষত্রিয়ের মর্যাদা লাভ করেনি। এরা শূদ্রদের সমগোত্রীয়ই ছিল। পরবর্তীকালে ব্রাহ্মণদের বিরুদ্ধে শূদ্রদের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় শাস্ত্রকাররা শেষ পর্যন্ত এদের ক্ষত্রিয় জাতিভুক্ত করে। এভাবে যবন, শক, হুন, কুষাণ প্রভৃতি বিদেশি জাতিগুলো ভারতীয় সমাজে পতিত ক্ষত্রিয় নামে পরিচিতি লাভ করে। প্রাচীন শাস্ত্রকার মনু এই বহিরাগত জাতিগুলোকে ব্রাত্য ক্ষত্রিয় বলে উল্লেখ করেছেন। এভাবে গুপ্ত পরবর্তী যুগেও আমরা দেখতে পাই সেখানে মিশ্র জাতির সৃষ্টি হয়েছিল। চণ্ডাল এবং অন্যান্য অস্পৃশ্য বিভিন্ন জাতি ছিল যারা জনবসতির বাইরে লোকচক্ষুর অন্তরালে বসবাস করত। এইভাবে ভারতে জাতি বৈচিত্র্য বজায় ছিল। বিদেশি এই জাতিগুলো ভারতীয় ধর্ম, ভাষা, সামাজিক রীতিনীতি প্রভৃতি গ্রহণ করে হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হয়ে যায়। হিন্দু দেবদেবীর আরাধনা শুরু করে এবং ব্যাক্ট্রিয় গ্রিকরা তারাও পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এইভাবে ভারতে বিভিন্ন ধর্মের মিশ্রণ বা জাতির মিশ্রণ এইভাবে ভারতীয় জাতিগুলোর উন্নত সংস্কৃতি এবং বহিরাগত জাতিগুলোর বীরত্বের সংমিশ্রণে এদেশের সংস্কৃতি সমৃদ্ধি হয়। তাই পণ্ডিত নীলকণ্ঠ শাস্ত্রী বলেছেন যে যারা ভারতবর্ষ অধিকার করতে এসেছিল হিন্দু সমাজ তাদেরকেই অধিকার করে নেয়। তাহলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।